তখন এই ওসমানী সাম্রাজ্যের এলাকা ছিল, ওসমানী সাম্রাজ্য ছিল। সে ওসমানী সাম্রাজ্যর শেষ বাদশা যখন ছিলেন ওই সময়ের ওসমানী সাম্রাজ্যের, তিনি উসমানী সাম্রাজ্যের অধীন ছিল এই ফিলিস্তিনি এলাকা। তো উসমানী সাম্রাজ্যের এই বাদশাহ এই 3 লাখ ইহুদিকে এখানে জায়গা দিয়েছিলেন। তো 1948 সালে তখন বেলফোর প্রাইম মিনিস্টার ছিলেন, ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন বেলফোর। সে বেলফোর মানে এই তুরস্ক তুরস্ককে ম্যানেজ করে এবং জাতিসংঘকে ম্যানেজ করে জাতিসংঘ একটা রেজুলেশন করেছিল, টু স্টেট বা টু নেশন, টু স্টেট অফ ফিলিস্তিন এরিয়া। একটা হবে ইসরায়েল আর একটা হবে ফিলিস্তিনি। আমরা 48 সালে পরেই দেখতে পারলাম যে ইসরায়েল গোয়ার্তমি করে, ইসরায়েল সে নিজের সার্বভৌম দেশ, স্বাধীন দেশ, নিজের অবস্থাকে, পরিস্থিতিটাকে সে গোয়ার্তমি করে ধরে রাখছে, কিন্তু ফিলিস্তিনিকে সে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি চায় না। অথচ যে ইসরায়েলকে এখানে আশ্রিত রাষ্ট্র, আমাদের মতো রোহিঙ্গাদের মতো একটা রিফিউজি হিসাবে তাদেরকে শেল্টার দিয়েছিল। এই শেল্টার দেওয়াটাই কি আসলে তখন তুরস্কের সাম্রাজ্যের যে রাজা ছিল তার ভুল হয়েছিল, জনাব আব্দুল হালিম? এবং ওরা 49 সাল থেকে কিন্তু এই যুদ্ধ যুদ্ধ খেলাটা আসছে, তারা শুরু করেছে ইসরায়েল 1949 সাল থেকে। তারা এই বেপরোয়া ভাবে কোনো যুদ্ধের তোয়াক্কা না করে এবারের মতো তারা 9 বার, নবম 8 থেকে 9 বার যুদ্ধ করেছে। কিন্তু 1973 সালের যুদ্ধে তারা কিন্তু ধরাশায়ী হয়েছিল ইসরায়েল অলরেডি। সেই যুদ্ধে ধরাশায়ী হওয়ার পরে তখন এই বিশ্ব মোড়ল আমেরিকা ব্রিটেন ম্যানেজ করে তখন এই মুসলিম বিশ্বকে থামিয়ে দিয়েছিল। তাই মুসলিম বিশ্বের যে উপলব্ধি হলো যে ফিলিস্তিনিদের এখানে আশ্রিত রাষ্ট্র ইসরায়েল, তাদেরকে রিফিউজি হিসাবে শেল্টার দেওয়া, সেটা আজকে বিষ ফোড়া হয়ে গেছে। এই বিষ ফোড়া তো কাটা, বা এই বিষ ফোড়াকে আপনার ট্রিটমেন্ট করার কি পলিসি আছে মুসলিম বিশ্বের কাছে? মুসলিম বিশ্ব তখন নাজেহাল, মধ্যপ্রাচ্য কণ্ঠাসা হয়ে গেছে এই ইসরায়েল নামক বিষ ফোড়া রাষ্ট্রের কাছে। জনাব আব্দুল আলিম, এই বিষয়ে আপনি কিছু বলুন। এই এটা যেটা আপনি বলেছেন, এটা আসলে বেলফাস্ট বেলফাস্ট চুক্তি বা বেলফাস্ট চুক্তি বা গুড ফ্রাইডে চুক্তি বলা হয়। এটা হচ্ছে 1998 সালের 10ই এপ্রিল উত্তর আয়ারল্যান্ডে একটা স্বাক্ষরিত হয় এই চুক্তিটা। সেখান থেকে এই বেলফাস্টটা হয়েছে, যার পরিপ্রেক্ষিতেই ইসরায়েল রাষ্ট্রটা ভাগাভাগির ভিত্তিতে ইসরায়েল রাষ্ট্রটা হয়েছিল। কারণ ইসরায়েল কিন্তু ইতিমধ্যে সামরিক দিক থেকে পৃথিবীর সপ্তম সপ্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসাবে সে অবস্থান নিয়েছে, এবং প্রতি বছর কিন্তু 1000 থেকে 1100 বিলিয়ন ডলার অস্ত্র বিদেশে রপ্তানি করে ইসরায়েল। ইসরায়েল কিন্তু থেমে নাই, এবং তার গোয়েন্দা বিভাগ নিয়ে পৃথিবীর সবচেয়ে স্পষ্ট, কাচোট, টাচিং গোয়েন্দা বিভাগ, সবচেয়ে ডেঞ্জার গোয়েন্দা বিভাগ। এবং ইরানে দেখেন একের পর এক জেনারেলদেরকে কিভাবে সে গোয়েন্দাগিরি করে, মোসাদ গোয়েন্দাগিরি করে সেখানে আলী খমেনি থেকে শুরু করে সব মানে ধরাশায়ী বড় বড় প্রভাবশালী নেতাদেরকে তারা হত্যা করতেছে। এবং তার গোয়েন্দা বিভাগ, সামরিক বিভাগ এত শক্তিশালী যে ইসরায়েলকে সহজেই নাস্তানুবাদ করা, তাদেরকে ধরাশায়ী করা তার সম্ভব না। এবং মধ্যপ্রাচ্য তারা যে গ্রেট ইসরায়েল করার দিকে এগিয়ে যাচ্ছে। আজকে ফিলিস্তিনের 80% এলাকা দখল করছে, আপনার দক্ষিণ লেবানন দখল করছে, মিশরের গোলান মালভূমি দখল করছে, সিরিয়ার দক্ষিণ অঞ্চলে অলরেডি দখল করে নিয়েছে। এই বাস্তবতায় আমরা যদি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য এখন কোণঠাসা করে না করতে পারে, এবং আমেরিকার ছত্রছায়ায় ইসরায়েল যে বিস্ফোড়া হিসেবে আত্মপ্রকাশ করছে, এই বিস্ফোড়া ট্রিটমেন্ট করবার জন্য মুসলিম বিশ্বের কি উপায় আছে তাদের সাথে, ওদের সাথে যুদ্ধ 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 না করে? হ্যালো? আসলে ইসরায়েলের যেভাবে ঘটছে দ্বিতীয় এই বিশ্বযুদ্ধের পরে বিস্ফোড়া যেভাবে, ট্রিটমেন্ট, ইসরায়েল নামক রাষ্ট্রকে তাকে থামিয়ে দেওয়া। সে তো না, পৃথিবীর সপ্তম অস্ত্র রপ্তানিকারক দেশ, তার কাছে পারমাণবিক বোমা পর্যন্ত সে করেছে অলরেডি 90-95টা আমরা জানতে পারি। বলুন তো এই ব্যাপারে কিছু। মধ্যপ্রাচ্যের মুসলমানদের আত্ম উপলব্ধি কেমন হওয়া উচিত, এবং তাদের মধ্যে একটা ঐক্য এখন যদি না করে, এই বিষ ফোড়া যদি না ট্রিটমেন্ট করতে পারে, একটা হিউম্যান বডিতে বিষ ফোড়া যদি একটা সময় ক্যান্সারাইজড হয়ে যায়, ক্যান্সারাইজড হয়ে গেলে হিউম্যান বডিটা একসময় কিন্তু মৃত্যুর দিকে চলে যায়। এখন কিন্তু 22,000 বর্গ কিলোমিটার ইসরায়েল নামক রাষ্ট্রের ভূখণ্ড, 3,000 বর্গ কিলোমিটার জায়গা দিছিল, 3,000-কে তারা 19,000 বর্গ কিলোমিটার দখল করেছে। বলুন।
এটা আসলে ইসরায়েলকে নো এটা নো। এটা তৈরির ক্ষেত্রে মুসলমানদের ভূমিকাও ছিল, একদম ছিল না তা না, যদিও তাদেরকে চাপিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে বা বর্তমানে ইসলামিক রাষ্ট্রগুলো যদি ঘুরে দাঁড়ায় এবং সেটা যদি প্রতিরোধ করার মন মানসিকতা তাদের তৈরি করে, তারা সেটা পারে। বাট সেই রকম মন মানসিকতা তাদের কারণ নাই। যেমন সৌদি আরব যদি আমেরিকার কথা না শুনে সেখানে গণতন্ত্র আসবে, সেখানে এই বাদশা বা যারা এখন আছে তাদের তো আসলে ইসলামী শরীয়ত অনুযায়ী তারা থাকতে পারেন না, এবং তাদের ভিতর তো কোনো গণতন্ত্র নাই। সুতরাং তারা একটা ভয় পাচ্ছে, ফলশ্রুতি তারা আমেরিকার কথায় উঠছে বসছে নাচছে যেভাবে পারে। এই রাষ্ট্রগুলিতে এইভাবেই সাধারণত তারা ক্ষমতা কুক্ষিগত করে আছে। সুতরাং এদেরকে আপনার 100% মুসলমান বা মুসলিম আদলে তারা রাষ্ট্র চালাচ্ছে, এটা তো কখনো ভাবা যায় না। আর এইরকম মন মানসিকতার লোক দিয়ে আপনি কিভাবে মুসলিম বিশ্ব আমরা বলবো, এটা আসলে বোধগম্য নয়। যেখানে আমি নিজেই ইসলামের পরিপন্থী কাজ করছি, সেখানে কি করে আমি ইসলাম ইসলাম করে আমি করব, সেটা আসলে যথোপযুক্ত কোনো সমাধান এটা দিতে পারবে না। আর ইরান আজকে ফুঁসে উঠছে, হয়তো ইরাকও কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট একটা গোষ্ঠী দিচ্ছে। এক্ষেত্রে তুরস্ক বা মিশর তারা কিন্তু কোনো কথা বলছে না। তারা কিন্তু সামান্য একটু বললে আবার চুপ হয়ে যায়, সামান্য একটু। মিশর তো কোনো কথাই বলছে না। এখানে তুরস্ক এবং মিশর একটা ভাইটাল রোল প্লে করে। পাশাপাশি পাকিস্তান, তারা পারমাণবিক শক্তির ক্ষমতাধরের অধিকারী। তারাও যদি কথা বলতে পারে, কিন্তু তাদের রাষ্ট্রের ভিতরেই তো এবং অন্তর্দ্বন্দ্ব আপনি প্রকট। দেখেন ইরানে তারা 1500 নাগরিককে হত্যা করেছে, লেবাননে 1000, কিন্তু ওর যদি 10 জন মারা যায়, ইসরায়েল বলে যে তাদের তাদের উপর অন্যায় অবিচার করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে এবং সন্ত্রাসী তাদেরকে হত্যা করতেছে। মানে মানে তার স্বার্থের ব্যাপার 16 আনা, কিন্তু অন্য রাষ্ট্রে তাদের মানে ভৌগোলিক স্বার্থ, তাদের পদের স্বার্থ, তাদের মিডিয়া তো স্থাপনার তাদের, স্বার্থকে সে ডোন্ট কেয়ার। না না, নেতানিয়াহু মিডিয়া কোনো কেয়ার মিডিয়া করেন না। তো তাদের। আমরা যে কথা বলতেছি মিডিয়াও তাদের। আমরা যেখানে এটা প্লেস করবো সেটাও তাদের। আমাদের যে ফেসবুকে আপনি ইসরায়েল বা ওই এদের নিয়ে যখন বেশি বেশি কথা বলবেন, সেই সব ফেসবুক বা সেই সব ইউটিউব বন্ধ করে দেওয়া হয়। এটা আপনি জানেন কিনা? এজন্য ইসরায়েল বা এদের নিয়ে কথা বললে বলে সেসব ফেসবুকে দিয়ে এটা ফ্রুটফুল কোনো পর্যায়ে আসে না। যারাই কথা বলতেছে একসময় দেখা যাচ্ছে যখন এটা অনেক ভিউ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সেটা কন্ট্রোল, তারা কন্ট্রোল করে সেটা বাতিল করে দিচ্ছে। আমার যে 24 ডিজিটাল নিউজের একটা ছিল, সেখানে হয়তো কিছু কিছু পেয়েছে, তারাও কিন্তু বন্ধ করে দিয়েছে। সুতরাং এই মিডিয়া কাদের? মিডিয়া কিন্তু তাদের। তারা মিডিয়াতে টোটালটাই কন্ট্রোল করতেছে। বাংলাদেশও মিডিয়ার কন্ট্রোলের ভিতরে চলে গেছে। দেখেন আমরা যেভাবে অপপ্রচার দেখি মিডিয়াতে, বিশেষ করে টেলি ফেসবুক ইউটিউব বলি বা টিকটক বলি, এগুলো তো কোনো কার্যকরী বা ভালো কিছু বয়ে আনছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এগুলো দিয়ে যখন প্রচার হয় সেটা আমরা ঠিক গুরুত্ব দিয়ে কিন্তু সেটাকে অবলোকন করি, বা আমাদের তথাকথিত কিছু লোক সেটাকে খুব গুরুত্ব দেওয়া হয় যে এটা এই হয়েছে এই হয়েছে এই হয়েছে। আসলে কিছুই নেই। ইসরায়েলে যে মারা যাচ্ছে একটা লোক, সেটা কি বাইরে আসছে? বা ইসরায়েলে কিন্তু যে আপনি ধ্বংস আপনি আপনি হচ্ছে, আমি আপনাকে একটা এগুলো তথ্য কিন্তু দিই। বাইরে আসে। আমেরিকাতে কিন্তু 60 লাখ ইহুদি আছে। ইহুদিরা ব্যাপক বিস্তার জাল করছে। আমেরিকার প্রশাসন, আমেরিকার রাজনীতি, আমেরিকার রাজনীতিকে তারা নিয়ন্ত্রকের চাবিকাঠি তাদের কাছে। এবং আমেরিকা তাকে বিলিয়ন বিলিয়ন ডলার ডলার দিয়ে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সোলজার দিয়ে সর্বাত্মক ভাবে তাকে, ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ইসরায়েল নামক এই বিস্ফোরা রাষ্ট্রকে তো আমেরিকা এস্টাবলিশ করেছে। বলুন। হ্যাঁ, সেটাই তো। আমেরিকা এবং সে সময় ব্রিটেন, তারা মিলেই তো এটা করেছে। এই এই যে ভঙ্গগুলা, বিভিন্ন অঞ্চলকে দ্বিধাবিভক্ত করা, যেমন বাংলাকে ভঙ্গ, পাকিস্তানের ওখানে আহ এই আহ, কি বলে এটা, পাকিস্তানের সাথে যেটা হলো আর কি, কাশ্মীর ভিতরে একটা বিভেদ তৈরি করা, আফগানিস্তানের বর্ডারে এখানে করা হলো, কাশ্মীরকে 3টা ভাগে ভাগ করা হলো। একটা চীনের ভিতরে, একটা ভারতের ভিতরে, পাকিস্তানের ভিতরে, বাংলাদেশকে এবং ভেঙে দূরে সামরিক কৌশলের দিক সাইড করে থেকে দেওয়া হলো। এবং এটা ভারতও হচ্ছে কিন্তু তাদের। ইসরায়েলের সামরিক পার্টনার। হ্যাঁ, টেকনোলজি, চেঞ্জ এক্সচেঞ্জ, এবং ইসরায়েল যা দখল করে, ইসরায়েল পশ্চিম তীর বলেন, আপনি সেই গাজা বলেন এবং জেরুজালেম বলেন, যা দখল করছে, সেই দখলদারিত্বে যত
স্ট্রাকচার করছে, রেসিডেন্সিয়াল স্ট্রাকচার, যত ভবন সেখানে তৈরি করছে ইন্ডিয়ার লেবার দিয়ে তৈরি করছে। ইন্ডিয়ার সাথে তারা জয়েন্টলি আপনার টেক টেক মিলিটারি পার্টনার, টেকনোলজি পার্টনার। ইন্ডিয়া তো তার সাথে একাট্টা ভাবে ইনভলভ হয়ে আছে ইসরায়েলের সাথে। সেটা তো আছেই। আপনি ইন্ডিয়াতে যে দেখেন সেখানে কিভাবে ইহুদিরা মানে অবারিত দাঁত তাদের। ইভেন এটা বলা ঠিক না যে সেই ইসকন যেটা, এবং ইসকনের যুদ্ধ প্রতিষ্ঠা লাগার কোথায় হয়েছে? 2 দিন আগে তো আমাদের নরেন্দ্র মোদীজি সেখানে, মিস্টার মোদি ওখানে সফর করছেন এবং এনজয় করছেন। তিনি নাচা গানাও করে আসছেন লেডিদের নিয়ে। জি, বলেন। এটা তো নতুন কিছু না, নতুন কিছু না তাদের জন্য তো। সবাই শোনেন, এক্ষেত্রে শুধু মুসলমান ছাড়া সবাই এক, সবাই মুসলমানকে আর কেউ দেখতে পাচ্ছে না। অর্থাৎ জাতি হিসেবে আমরা মুসলিমরা ভালো কিছু করছি না, আমরা আমাদের পিছনে লেগে আছি, আমরা আমাদেরকে ডিভাইডেড রুলে আমরা ফেলে দিচ্ছি। আমরা দেখেন আজকে, এখন অপ্রীতিকর হলেও অনেকে হয়তো মন খারাপ করবে, এটা যখন যাবে, সারা বিশ্বের সবচেয়ে মুসলমান কে খুন করছে সবচেয়ে কোন রাষ্ট্র বেশি? ইসরায়েল করেছে, বাট সবচেয়ে বেশি করছে পাকিস্তান। পাকিস্তান সারা ওয়ার্ল্ডের ভিতর সবচেয়ে বেশি মুসলমানকে হত্যাকারী। তা আমরাই তো আমাদেরকে হত্যা করছি। আমরা, আমি আজকে এখন এই মুসলমান যে নিজে ঘোষণা করে। এখন তো এখন তো আপনার এই মধ্যপ্রাচ্যের সাথে ইরানের একটা সরলীকরণ, একটা কূটনৈতিক সম্পর্ক দিকে যাচ্ছিল, সেটা তো বড় ধরনের ফাটল ধরলো। পাশাপাশি হয়তো চীন, রাশিয়া, তারা মানে টেকনোলজি দিয়ে ইয়ে করে, ম্যাটেরিয়ালস দিয়ে, কিন্তু সরাসরি তো মুসলিম কোনো দেশ, সবই তো মুসলিম দেশেই তারা ইহুদি খ্রিস্টান খ্রিস্ট দেশ, তারা সন্ত্রাস দমনের নামে মুসলমানদেরকে ট্যাগ করে যুদ্ধের দিকে মুসলমানদেরকে মুখোমুখি দাঁড় করে যুদ্ধে ঠেলে দেয়। এই জায়গায় দেখেন, আহ, সরাসরি কিন্তু চীন বলেন, রাশিয়া বলেন, সোলজার বলেন, আর সরাসরি পেলেন, কেউ সরাসরি কিন্তু হয়তো ড্রোন সাপোর্ট দিচ্ছে, টেকনোলজি সাপোর্ট দিচ্ছে, মিসাইল সাপোর্ট দিচ্ছে, কিন্তু সরাসরি মুসলিম দেশের সাথে মুসলিম দেশের লাগালাগি করে এবং ইসরায়েলের সাথে সাথে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যুদ্ধ খেলাটা খেলে ইসরায়েলকে বেপরোয়া করে দিচ্ছে, দিচ্ছে না। পাশাপাশি ইসরায়েল যে তার গ্রেট ইসরায়েল করবার জন্য এই যে বড় মোড়ল ভাই আমেরিকাকে নিয়ে যা এই ভূখণ্ড দখল করে যাচ্ছে, এক্ষেত্রে তার এই ইসরায়েলের দখলদারিত্ব কি থামবে? থামাতে পারবে আর কেউ? আপনার মনে হয় কেউ থামাতে পারবে? থামাতে পারবে যদি মিডল ইস্ট, ওরা যদি এক হয়ে যায় তাহলে থেমে যাবে। তখন আর কেউ কথা বলবে না, দেখবেন। আজ আমেরিকা কার কার টাকা চলে? মিডল ইস্টের টাকা চলে, কুয়েতের টাকা চলে, সৌদির টাকা চলে, বাহরাইনের টাকা চলে। ওখানে ওরা টাকা ইনভেস্ট করে, সেইটাকে সুদে খাটায়, সেই সুদের একটা পার্সেন্টেজ পাচ্ছে হচ্ছে গিয়ে ইসরায়েলে যাচ্ছে। আরেকটা জিনিস কালকে দেখলাম, সেটা হচ্ছে যে 5টা কোম্পানি যারা অস্ত্র তৈরি করে, তারা বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে হচ্ছে আহ ট্রাম্পকে। সুতরাং সেই সব কোম্পানি চাচ্ছে যুদ্ধটা যত টিকে রাখবে, তাদের ব্যবসা তত চলবে। তাদের কোম্পানি তো হাই হাই কোম্পানি হয়ে যাচ্ছিল। এখন তো এই যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমেরিকার অস্ত্র কিনতেছে সবাই। হ্যাঁ, সেখানে একটা বিশাল ব্যবসা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে 5টা যে বড় কোম্পানির কথা আসছে, অস্ত্র তৈরির কারখানার কথা, সেই অস্ত্র তৈরির সেই কোম্পানিগুলো কাদের, কাদের টাকা চলছে? আপনি সেক্ষেত্রে দেখেন। আচ্ছা, আমার একটা কল আসছে আচ্ছা, আমাদের আমেরিকা বাংলাদেশে থেকে, হ্যাঁ? আজকে আবার তো এখানে বাংলাদেশে শেষ করে আর পাউজ বাংলাদেশের করে উপর রাখি। ধাক্কা লাগছে তেল, ডিজেল, পেট্রোল। এবং আপনার ভারত থেকে 50, এবং বিশ্ব, বিশেষ করে আমেরিকার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তিনি আজকে বলেছেন যে অচিরেই ইমিডিয়েটলি আমেরিকা এই ইরান থেকে যুদ্ধ ক্লোজ করে ব্যাকফুটে এসে রিটার্ন করবে। আমরা এই বিশেষ করে আজকে আমরা দেখতে পারলাম যে ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্প তিনিও তার বাবার এই যুদ্ধটাকে নৈতিকভাবে সমর্থন করছেন না। এবং আজকে একটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ইরান, আমেরিকার একজন নারী সৈনিক, তিনি অফিসার পর্যায়ে, তিনি স্টপ ওয়ার বলে চিৎকার দিচ্ছেন। আবার আমেরিকার ইন্টেলিজেন্স সিকিউরিটি লোকজন তাকে অ্যারেস্ট করতেছে। তো আমেরিকার সোলজাররা চাচ্ছে না যুদ্ধটা এখানে কন্টিনিউ করুক। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্প, সেও চাচ্ছে না।
এবং ভাইস প্রেসিডেন্ট বলছে আমরা আর্লিয়ার আমরা যুদ্ধ ক্লোজ করে আমরা চলে আসবো আমাদের ব্যারাকে। তো এই যে হঠাৎ করে নেতানিয়াহুর সাথে ইসরায়েলের সেই প্রভাবে মিস্টার ট্রাম্প এই অস্থির একটা সময়, বিশ্বের এখন তেলের বাজার অস্থির, বিশ্বের অর্থনীতি একটা স্থবিরতা চলছে। এই তেলের বাজারের অস্থিরতা, অর্থনৈতিক স্থবিরতার জায়গা থেকে ট্রাম্প নেতানিয়াহুর দ্বারা প্রভাবিত হয়ে ইসরায়েলের সাথে এই যুদ্ধটা করে চলেছেন। কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের মধ্যে একটা অস্থিরতা, এখানে শ্রমবাজার, মধ্যপ্রাচ্যের প্রাচ্যের উপরে যে তেলের বিশ্ব ব্যবস্থাপনা নির্ভর করে, সেই তেলের বিশ্ব ব্যবস্থাপনায় বড় ধরনের একটা ব্যত্যয় আমরা দেখতে পাচ্ছি, সংকট দেখতে পাচ্ছি। পাশাপাশি আমাদের মধ্যপ্রাচ্যে বাংলাদেশের 80 থেকে 90 লাখ প্রবাসী কর্মজীবী যারা আছে, আমরা রেমিটেন্সের সবচেয়ে বড় ইনকামটা মধ্যপ্রাচ্য থেকে আমরা বাংলাদেশ পেয়ে থাকি। সেখানেও সাম্প্রতিক বড় ধরনের একটা ব্যত্যয় ঘটেছে, এবং প্রায় আপনার 800-র কাছাকাছি ফ্লাইট সেখানে আপনার ফ্লাইটের শিডিউল সেখানে ক্যান্সেল করা হয়েছে। শ্রমবাজারে, আমাদের তেলের বাজারে অস্থিরতা চলছে বাংলাদেশে, এবং সাম্প্রতিক দেখতে পাচ্ছেন পাম্পে ঘন্টার পর ঘন্টা মানুষ ওয়েট করে সেখানে তেল পাচ্ছে না। সেখানে নানা ধরনের ক্ষোভের সঞ্চার হচ্ছে। সরকার তার প্রশাসনিক ব্যবস্থাপনা দিয়েও সেই জায়গাটা ঠিকঠাক রাখার ক্ষেত্রে সরকারও চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে, এবং সিন্ডিকেট সরকার যে ভাঙতে পারেন, এবং সরকারের সর্বোচ্চ রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থা দিয়ে যে তেলের বাজার একটা নৈরাজ্য দেখা দিয়েছে, এই নৈরাজ্য পরিস্থিতি থেকে মানুষকে সেভ করতে পারেন, রক্ষা করতে পারেন। এবং পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে ইরান যে অদম্য গতিতে তার ড্রোন মিসাইল দিয়ে আমেরিকার মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি এবং তার অর্থনৈতিক যে ব্যবস্থাপনা ছিল সেটাকে ধরাশায়ী করছে। এ ব্যাপকভাবে মধ্যপ্রাচ্যে ইরান তার নিজস্ব সক্ষমতা দিয়ে মিসাইল ড্রোন দিয়ে বিপুলভাবে অ্যাটাক করছেন একের পর এক। এই জায়গা থেকে আমেরিকা এখন ধরাশায়ী হয়ে সে ব্যাক করে চলে যাওয়ার চেষ্টা করছে। সে তার নৌবহর নিয়ে অনেক ধরনের তেলেসমাতি ঘটনা দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু ইরান তার সামরিক যে সক্ষমতা, তার ড্রোন মিসাইলে যে সক্ষমতা অর্জন করেছে, সেই অদম্য শক্তি দিয়ে সে নাজেহাল করে দিচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত সহ বিশেষ করে 6টি দেশের যে সাব আমেরিকার তেলের ব্যবস্থাপনা আছে, সামরিক ঘাঁটি আছে, একের পর এক ড্রোন মিসাইল দিয়ে নাস্তানাবুদ করতে চলছে। এবং জেরাল এফ ফোর্ড, যেটা আব্রাহাম লিঙ্কন নামে যে ফোর্ড আছে, সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ ভূমধ্য সাগর থেকে অলরেডি আপনার গ্রিস দিকে তারা নোঙর করেছে। সাম্প্রতিক সময় আবার দেখতে পাচ্ছি, যদিও তারা এই মিলিটারি এই স্থল যুদ্ধ অ্যাটাক করার জন্য খার্ক অথবা হরমুজ প্রণালী দখল করবার জন্য তারা প্রচুর সোলজার দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে তারা হাজার হাজার সোলজার তারা নিয়ে আসছে মধ্যপ্রাচ্যে। সেখানে তারা সেখানে সেখানে তাদেরকে নিয়ে এনে তাদেরকে সেখানে একটা মিলিটারি ম্যানেজমেন্ট করছে। যদি এই ক্ষেত্রে ইরানও বারবার বলছে আমরা স্থল যুদ্ধে করার জন্য আমরা প্রিপারেশনে আছি। ইরান একটা বিশাল ভূখণ্ডের দেশ, তার আয়তন 16 লক্ষ বর্গ কিলোমিটার, দক্ষিণ পূর্ব অঞ্চলে তার পাহাড় আছে দুর্গম, এবং এই বিশাল ভূখণ্ডের দেশে আমেরিকা তুমি স্থল সৈন্য সে প্যারাশুট দিয়ে হোক আর ল্যান্ডস্কেপ দিয়ে হোক তুমি মার্চ করো, আমরা তোমার জন্য ওয়েটিং আছি। আমরা সেই ওয়েটিং এর জায়গা থেকে আমরা তোমাদের সাথে স্থল যুদ্ধ করতে চাই। কিন্তু পাগলা ট্রাম্প, উম্মাদ ট্রাম্প আর এই যে যুদ্ধবাজ নেতানিয়াহু যদি এ সময়ে তারা যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম মানছেন না, কানুন মানছেন না, যদিও গত 2 দিন আগে আপনারা দেখেছেন রাশিয়ার প্রচেষ্টায় নিরাপত্তা পরিষদে এই যুদ্ধের অনৈতিকতা বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে, রুদ্ধতার মিটিং হয়েছে, এবং সেখানে যদিও আমেরিকার প্রভাবিত নিরাপত্তা পরিষদ, কিন্তু সেখানে একটা প্রশ্ন আসছে, ইরান তো এখানে অ্যাটাক করে নাই, যেখানে আপনার সুইজারল্যান্ডে আলোচনার টেবিলে ছিল পারমাণবিক, ইরানও চেয়েছিল পারমাণবিক বোমা হ্রাস করবার, সেই মেন্টালিটি তাদের ছিল, তারা সেই অবস্থান করছিল। যুদ্ধের টেবিলে যেটা ছিল, টেবিলের আলোচনাটা নেতানিয়াহু এই যুদ্ধ দেই নেতানিয়াহু ট্রাম্পকে প্রভাবিত করেছেন। যে প্রভাবিত কিভাবে করেছেন, যে আমরা যদি এখন এই মোমেন্টে যদি ইরানকে আমরা অ্যাটাক না করি, তাদের এই সামরিক শক্তিকে আমরা সেই স্ট্রাকচার ভেঙে না দিই, তাহলে আগামী দিনে ইসরায়েলের জন্য একটা বড় ধরনের হুমকি থাকবে। এই জায়গাতে ট্রাম্পের মাথা গরম করে, মাথা নষ্ট করে এই অনৈতিক যুদ্ধটাকে টেনে নিয়ে আসছে। এবং আজকে দেখুন
ইরানের হাজার হাজার নারী পুরুষকে হত্যা করা হচ্ছে, তার নেতা সহ সামরিক বহরকে তারা ডিস্ট্রয় করার চেষ্টা করতেছে। যদিও তার থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এখানে যুদ্ধের মাঠে নেমে আসছে এবং লক্ষ লক্ষ কিশোরদেরকেও তারা নামার প্রস্তুতি নিয়েছে। কারণ দেওয়াল ইরানে ইরানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই দেওয়ালে পিঠ থেকে জায়গা থেকে তাকে সেফ অ্যান্ড সিকিউর করবার জন্য তারা এখন সর্বাত্মক প্রস্তুত। হয় বাঁচলে আমরা গাজী হব, নইলে শহীদ হব। আমাদের সামনে এই খোলা পথ। এই জায়গা থেকে ইরান একাই লড়াই করে যাচ্ছে, লড়াই চালিয়ে যাচ্ছে। তৃতীয় সপ্তাহ পালিয়েছে, চতুর্থ সপ্তাহে, এবং ইরানও তার সর্বাত্মক সেই শক্তি দিয়ে, জনগণের শক্তি, মিলিটারি শক্তি, রাজনৈতিক শক্তি, ত্রিমুখী শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। এবং আমেরিকা উপলব্ধি করেছে এই ঐতিহাসিকভাবে বিজিত জাতি, এই জাতি কখনো পরাজয় বরণ করেন নাই কোনো শক্তির কাছে, এবং এরা সহজে পরাজয় বরণ করবে না। এবং যখন তারা মধ্যপ্রাচ্যে ঘাঁটি হারাচ্ছে, তেলের ব্যবস্থাপনা লস করছে, এবং এখন মধ্যপ্রাচ্যকে একটা অস্থিরতার মধ্যে ইরান ঠেলে দিয়েছে, সেই বাস্তবতায় তারা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আজকে বলেছেন তারা অচিরেই যুদ্ধ ক্লোজ করে তাদের সৈন্য সহ সবাই ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাবেন। এই বোধের জায়গার জন্য আমেরিকা আসে। আমেরিকার শান্তিবাদী জনগণ, শান্তিবাদী মিলিটারি যারা আছেন, এবং ন্যাটো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাটোর 12টি দেশের মধ্যে বেশিরভাগ দেশ এখানে এই অনৈতিক যুদ্ধকে সমর্থন করছে না। এই ন্যাটো যখন অনৈতিক যুদ্ধকে সমর্থন করছে না, সেই জায়গাতে আমেরিকাও, মিস্টার ট্রাম্প এখানে পাগলা খেপে গেছেন তার পাগলাটে স্বভাব দিয়ে, যে তিনি ন্যাটোকে, তারা আমেরিকা অর্থ দেন, অস্ত্র দেন, অথচ ন্যাটো তাদের সমর্থন দিচ্ছে না এবং সরাসরি তারা যুদ্ধে অংশগ্রহণ করছে না। ন্যাটোর প্রশ্ন হলো যে আমরা অনৈতিকভাবে আপনি যুদ্ধ করছেন, আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে, আমরা কেন যে ইরান সেখানে অন্যায় করে নাই, অপরাধ করে নাই, যে আগের থেকে হাত বাড়িয়ে কোনো যুদ্ধে লিপ্ত হয় নাই, আমরা কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ যাব? আমরা আমাদের সামরিক শক্তিকে সেখানে সাপোর্ট দিব, আমাদের মিলিটারি ডিপার্টমেন্টকে সাপোর্ট দিব, বা আমরা সেখানে শেয়ারিং করব। এই বাস্তবতায় আমরা চাই ন্যাটো জন্য উপলব্ধি করুক এবং রাশিয়া, চীন এখানে বড় ধরনের ভূমিকা রাখুক। পাশাপাশি সাম্প্রতিক সময়ে মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক, পাকিস্তান, কাতার সহ কয়েকটি দেশ আলোচনার, ওমান সহ তারা জোরালো আলোচনা করে যাচ্ছে যে অচিরেই জন্য আমেরিকার এই উপলব্ধির মধ্য দিয়ে এই যুদ্ধটাকে আলোচনার টেবিলে নিয়ে থামিয়ে দেওয়া যায়, এবং মধ্যপ্রাচ্যে যে বিশাল শ্রম বাজার আছে বিভিন্ন দেশে, দক্ষিণ পূর্ব এশিয়া, বাংলাদেশ, ভারত সহ, এই বাজারটাকে রক্ষা করা যায়, এবং তেলের বাজারে যে অস্থিরতা আছে, এই অস্থিরতাকে অচিরেই একটা স্টেবল অবস্থার দিকে নেওয়া যায়। প্রিয় বন্ধুরা, সেই জায়গার প্রচেষ্টা চলছে। মুসলিম বিশ্বের পাকিস্তান, তুরস্ক, ওমান, এবং কাতার সহ তারা চেষ্টা করে যাচ্ছেন। সেই চেষ্টার জন্য বাস্তবে ফলপ্রসূ চেষ্টার দিকে, আলোচনার দিকে যাই, ফলপ্রসূ বাস্তবতার দিকে যায় সে প্রত্যাশা রাখি। এবং আমেরিকা, ট্রাম্প সহ যারা যুদ্ধবাজ আছেন তাদের উপলব্ধি হয় যেন যে আমরা যুদ্ধ চাই না। বিশ্ব জনমত, বিশেষ করে শান্তিবাদী, আপনারা এবং আমেরিকাতে লক্ষ্য করেছেন সাম্প্রতিক সবচেয়ে বড় 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 বিক্ষোভ সেখানে হয়েছে। 80 সমস্ত অল আর স্টেটসে আমেরিকাতে 80 থেকে 90 লক্ষ মানুষ সেখানে গ্যাদারিং করেছেন, সমাবেশ করেছেন। তারা যুদ্ধ চায় না এবং অচিরে মিস্টার ট্রাম্প যুদ্ধ থামাও। এবং যখন একজন সোলজারের কণ্ঠে আমেরিকাতে এই উক্তি আওয়াজ আটে, স্টপ ওয়ার, এবং শান্তিবাদী লক্ষ লক্ষ কোটি কোটি আমেরিকান যখন অল আর স্টেটসে গ্যাদারিং করেন, আমরা যুদ্ধ চাই না, স্টপ ওয়ার, এবং উই ওয়ান্ট টু পিচ এভরিহোয়ার ইন দিস ওয়ার্ল্ড, এই শান্তিবাদীদের কণ্ঠে আমরাও বাংলাদেশ থেকে, আমাদের বাংলাদেশের শ্রমবাজারে অস্থিরতা দেখা দিয়েছে, মধ্যপ্রাচ্যে হাজার হাজার আমাদের প্রবাসী শ্রমিকরা যেতে পারছে না। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ইনকাম দিয়ে বাংলাদেশ চলে, রেমিটেন্সের সবচেয়ে বেশি ইনকাম আমরা প্রবাস থেকে, সেক্টর থেকে পাই। পাশাপাশি আমাদের গার্মেন্ট সেক্টরটাও আমেরিকা সহ ইউরোপের অপর কান্ট্রিগুলোর সাথে আমরা রিলেটেড আছি ম্যানেজমেন্টে। এই যুদ্ধ যেন অচিরে থেমে যায়। আমাদের তেলের বাজার সংকট দেখা দিয়েছে এবং শ্রম বাজারে একটা অস্থিরতা দেখা দিয়েছে। আমাদের অস্থিরতার সংকট থেকে যারা আমরা রেহাই পেতে পারি, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এইসব বিভিন্ন দেশ, ফিলিপাইনের সাম্প্রতি একটা বড় ধরনের সেখানে আমাদের মতো তেলের ক্রাইসিস দেখা দিয়েছে। এই ক্রাইসিস, এই সংকটের মধ্য দিয়ে আগামী দিনের বিশ্ব যেন নেতা ট্রাম্প তার মধ্যে একটা আত্ম উপলব্ধি হয়, যেন অচিরেই যুদ্ধটাকে থামান এবং ইরানে যে ক্ষতি করেছেন
যাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে, সামরিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হত্যা করা হয়েছে, নারী শিশু হত্যা করা হয়েছে, হাজার হাজার স্ট্রাকচার ধ্বংস করা হয়েছে, এর ক্ষতিপূরণ যেন তারা দেন, সেই বিশ্ব ব্যবস্থাপনা, বিশ্বের সেই বিবেকের জায়গা থেকে এই জায়গায় বিশ্ব যায়, এই প্রত্যাশা রেখে আপনারা আমাদের প্রোগ্রামটা দেখবেন, কমেন্টস করবেন। আগামীতে আপনাদের এই দেখা কমেন্টস নিয়ে আমরা অপরাপর আমাদের এই দেখা সেই দেখা নয়, এবং আগামীতে আমাদের অপরাপর বিষয় নিয়ে কথা হবে। বাংলাদেশে ত্রয়োদশ সংসদের অধিবেশন চলছে। এই অধিবেশনের জন্য জনগণের বাংলাদেশে জনগণ কাঙ্ক্ষিত গণতন্ত্রের যে উত্তরের জায়গা খুঁজে পায়, মুক্তি পায়, এবং আমাদের সংবিধানে বিশেষ করে যে অসঙ্গতি আছে, জনস্বার্থ বিরোধী যে আইন আছে, কানুন আছে, নীতি আছে জনস্বার্থ বিরোধী, সেই জায়গাতে সংবিধান একটা সংস্কার হয়, সংস্কারের দিকে যায়, এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দেশ হয়, আইনের শাসনের দেশ হয়, জনগণ তাদের কাঙ্ক্ষিত অর্থনৈতিক সামাজিক মুক্তির সেই স্বপ্ন আকাঙ্ক্ষা জনগণ বাংলাদেশে ফিরে পায়। সেই জায়গাতে পার্লামেন্টে যে প্রধান বিরোধী দল আছেন বিএনপি, তারা যেন জনগণের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করে, জনগণ যে দুটো ভোট দিয়েছেন, গণভোট এবং জাতীয় ভোট, সেই জনগণের ভোটের আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন দিকে বিএনপি নিয়ে যাবে, সে উপলব্ধি হোক, এবং পার্লামেন্টে প্রধান দল এবং বিরোধী দল যেন জনগণের স্বার্থে ন্যায়সঙ্গত ভূমিকা রাখেন, এবং সেখানে হট্টগোল উচ্ছৃঙ্খল আচার আচরণ যাতে না হয়, সেখানে বিধিসম্মতভাবে কার্যক্রম পরিচালিত হয়, এবং পার্লামেন্ট জনগণের পার্লামেন্ট হোক, পার্লামেন্ট জনগণের স্বার্থের অনুকূলে পার্লামেন্ট হোক, পার্লামেন্ট হোক বাংলাদেশের গণতন্ত্রের পার্লামেন্ট। এবং আগামী দিনে বাংলাদেশের যে বৈষম্যহীন বাংলাদেশের যে দুরবস্থা, এই দুরবস্থার অনৈতিকতা, অনৈক্যতা দূর করে বাংলাদেশের যে অভ্যন্তরীণ জনগণের মধ্যে ধনী দরিদ্রের যে ব্যবধান আছে, এবং নজরুলের ভাষায়, বন্ধুগণ, আমি 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 প্রেম দিতে এসেছিলাম, আমরা মনুষ্যত্বের প্রেম, মানবিক প্রেম, এই জনগণের আকাঙ্ক্ষা পূরণের সেই প্রত্যাশা রাজনীতি পার্টিগুলো পূরণ করতে পারেন, প্রধান দল বিএনপি সহ জনগণের সমস্যাগুলো সামনে এনে পার্লামেন্টে এনে চিহ্নিত করে জনগণের আসুক কি কি সমস্যা আছে, সেই সমস্যার সমাধান কিভাবে করা যায়, এবং বিশেষ করে বেকার সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই সামগ্রিক পরিস্থিতির সংকট উত্তরণ করে বাংলাদেশ আগামী দিনে একটি স্টেবল স্থিতির বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, বাংলাদেশের বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম আত্মনির্ভরশীল বাংলাদেশের দিকে বাংলাদেশ নিয়ে যেতে পারে, সে একান্ত প্রত্যাশা রেখে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে, দেখা হবে এই প্রত্যাশায় আমি নজরুল ইসলাম সাচিব। আপনারা আমাদের চ্যানেল, আমাদের 24 ডিজিটাল নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেল 24 ডিজিটাল নিউজ, এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা কমেন্টস করবেন, আমাদের সাবস্ক্রাইব কমেন্টস নিয়ে আমরা মূল্যায়ন করব, মতামত দেব। এই পর্যায়ে প্রত্যাশায় আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নাগরিক দায় এবং দায়িত্ব পালন করুন, এই প্রত্যাশায় নজরুল ইসলাম সাহায্যী।